হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, আমরা আজকে আমাদের পলিটি শুরু করব। আমাদের পলিটির প্রথম চ্যাপ্টার আমাদের কমপ্লিট, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেখানটায় আমাদের পুরোটাই কমপ্লিট হয়েছে। আমরা কিভাবে সংবিধান তৈরি হলো, সংবিধানের ভিত্তি প্রস্তরটাই বা কি, তো পুরো জিনিস আমরা আলোচনা করেছি আগের দিনের ক্লাসগুলোতে। এবার আমরা পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা যেটাকে বলা হয়। আমাদের সংবিধানের মুখবন্ধ বলতে যেটাকে বোঝায় সেই প্রিয়াম্বেল নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, প্রত্যেকটা জিনিসের যেমন একটা ভূমিকা থাকে। যেমন আমরা যখন পড়তাম, স্কুলগুলোতে পড়তাম, ক্লাস 10-এ বা ক্লাস 11-এ, তখন আমাদের যেমন কোশ্চেন্স থাকতো না, 5 নম্বরের প্রশ্ন বা 7 নম্বরের প্রশ্ন থাকতো। তো সেই প্রশ্নগুলো ধরো ভূগোলে 7 নম্বরের প্রশ্ন থাকতো, তখন তোমরা কি করতে, প্রথম পয়েন্ট কি করতে, ভূমিকা দিতে না একটা, সেরকমই। এবং ওই ভূমিকাতে কি থাকতো, গোটা আনসারটা কি হবে তার একটা বৈশিষ্ট্য ফুটে উঠতো, বা ওই কোশ্চেন্সের একটা বৈশিষ্ট্য ফুটে উঠতো। ঠিক তেমনই আমাদের সংবিধানেরও সেই ভূমিকা হচ্ছে আমাদের এই প্রিয়াম্বেল, যেখানে গোটা সংবিধানের বৈশিষ্ট্যটা কিন্তু ফুটে ওঠে এই প্রিয়াম্বেলের মধ্যে। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব আমাদের সংবিধানের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের ভূমিকা বা প্রস্তাবনা বা প্রিয়াম্বেল নিয়ে। এবার এই প্রিয়াম্বেল শুরু করার আগে, প্রিয়াম্বেলের স্ট্রাকচারে যাওয়ার আগে, প্রিয়াম্বেলের কিছু বেসিক জিনিস আমরা একটু আলোচনা করে নেব। কি বেসিক জিনিস? যদি বলা হয় এই প্রিয়াম্বেলের কনসেপ্ট আমরা কোন দেশ থেকে নিয়েছি, প্রিয়াম্বেলের কনসেপ্ট আমরা ধার করি কোন দেশ থেকে, সেটা হচ্ছে ইউএস এর কাছ থেকে, আমেরিকার কাছ থেকে আমরা প্রিয়াম্বেলের কনসেপ্ট ধার করি। আর যদি তোমাকে প্রশ্ন করে যে প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ, প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ কোন দেশ থেকে ধার করি, তার আনসার হবে কি, অস্ট্রেলিয়া। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো, স্যার, না, না, দেখা যাচ্ছে না? হ্যালো। এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু ইন্টারনেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হুম, তাহলে আমরা কি বললাম, প্রিয়াম্বেলের কনসেপ্ট আমরা নিয়েছি কোন দেশ থেকে, ইউএস এর কাছ থেকে। আর প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ নিয়েছি কোন দেশ থেকে, অস্ট্রেলিয়ার কাছ থেকে। প্রথম এই দুটো আমাকে খেয়াল রাখতে হবে। তো আমরা ইউএস এর কাছ থেকে প্রিয়াম্বেলের কনসেপ্ট নিলেও আমরা বেশিরভাগ জিনিস ধার করেছি প্রিয়াম্বেলের স্ট্রাকচারে, সেটা হচ্ছে ফ্রান্স থেকে। তো ফ্রান্স থেকে বেশিরভাগ জিনিস ধার করলেও আমরা বেশি কৃতিত্ব কিন্তু ইউএসএ কেই দেব। কেন? কারণ ইউএসএ থেকেই কনসেপ্টটা আমরা নিয়েছি। তো আমাকে প্রথম দুখানা জিনিস খেয়াল রাখতে হবে, এর কনসেপ্ট ধার করি ইউএস এর কাছ থেকে, আর ল্যাঙ্গুয়েজ ধার করি অস্ট্রেলিয়ার কাছ থেকে। এবার যদি বলা হয় যে আমাদের দেশে এই প্রিয়াম্বেল, এই প্রিয়াম্বেলের নামটা কিভাবে এলো, যদি বলা হয় প্রিয়াম্বেলের নামটা বলো তো। আমি বলেছিলাম ব্যাকগ্রাউন্ড পড়াতে গিয়ে, কি বলেছিলাম সেখানে? আমরা জানি যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি হয় কবে, 6 ডিসেম্বর 1946 সালে। 1946 সালের 6 ডিসেম্বর আমাদের গণপরিষদ 1946। তৈরি হয়। তো গণপরিষদ তো তৈরি হলো 6 ডিসেম্বর 1946 সালে। এবার গণপরিষদ প্রথম কি কাজ করবে বা গণপরিষদের প্রথম কি কাজ হবে, এটা প্রথম তুলে ধরেছিলেন জওহরলাল নেহেরু 13 ডিসেম্বর 1946 সালে। 13 ডিসেম্বর 1946 সালে আমাদের জওহরলাল নেহেরু তিনি কিন্তু প্রথম এটা তুলে ধরেছিলেন যে গণপরিষদের প্রথম কি কাজ হবে, যেটাকেই বলা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, সেটাকেই বলা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন।
তাহলে গণপরিষদের প্রথম অবজেক্টিভ রেজলিউশন কি হবে? জওহরলাল নেহেরু এটা তুলে ধরেছিলেন বা বলেছিলেন 13ই ডিসেম্বর 1946 সালে, এবং এটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়ে যায় 22শে জানুয়ারি। এটা দিয়েই প্রশ্ন হয়, 13ই ডিসেম্বর দিয়ে আসে না। 22শে জানুয়ারি 1947 সালে অবজেক্টিভ রেজলিউশন সেটা কিন্তু পাশ হয়ে যায়। এবং পরবর্তীকালে কেউ কিছু বলবে? মহুয়া কিছু বলবে? হ্যালো? হ্যাঁ, 22শে জানুয়ারি স্যার কিছু 1900। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এবার? স্যার আপনার কথা খুব কেটে কেটে আসছে। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার এবার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি হ্যাঁ দেখা? স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম যে আমাদের অবজেক্টিভ রেজলিউশন এটা পাস হয়ে গেল কবে? ব্রিটিশ পার্লামেন্টে 22শে জানুয়ারি 1947 সালে। এবং এই অবজেক্টিভ রেজলিউশনকেই আমাদের ড্রাফটিং কমিটি, আমরা পড়েছিলাম না, ড্রাফটিং কমিটি কবে তৈরি হয়? 1947 সালে 29শে আগস্ট। সেই ড্রাফটিং কমিটি, 29শে আগস্ট। যদিও এটা পরবর্তীকালে কাজটা করে, ড্রাফটিং কমিটি পরবর্তীকালে এই অবজেক্টিভ রেজলিউশনকেই পরিমার্জিত বা পরিশীলিত করে নাম চেঞ্জ করে রেখে দিল কি? প্রিয়াম্বেল। তাহলে প্রিয়াম্বেল এই নামটা কোথা থেকে এলো? অবজেক্টিভ রেজলিউশন থেকে কিন্তু এই নামটা এলো প্রিয়াম্বেল। সেই অবজেক্টিভ রেজলিউশনের নাম চেঞ্জ করে রাখা হলো প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, যেখানে আমাদের সংবিধানের যে বৈশিষ্ট্যটা কিন্তু ফুটে ওঠে বা আমাদের সংবিধান সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু দেওয়া আছে এই প্রিয়াম্বেলে। বোঝা গেল প্রিয়াম্বেল কিভাবে এলো? তো আরো কিছু কনসেপ্ট আমি একটু বলে দিই। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে আমাদের প্রিয়াম্বেলের কনসেপ্ট প্রথম কে দিয়েছিলেন, 1 নম্বর প্রশ্ন কি হবে দেখি, এখান থেকেই বলো। আমাদের জওহরলাল নেহেরু। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? প্রিয়াম্বেলের কনসেপ্ট প্রথম কে দিয়েছিলেন? তাহলে আমাদের আনসার কি হবে? জওহরলাল নেহেরু, JL নেহেরু। এবার আরেকটা প্রশ্ন আমাদের আসে, সেটা হচ্ছে যে প্রিয়াম্বেল, যখন আমরা জানি যে প্রিয়াম্বেল একবারই অ্যামেন্ড হয়েছে, একবারই সংশোধিত হয়েছে, আমরা পরেই পড়ব। তো প্রশ্নটা হচ্ছে প্রিয়াম্বেল যখন অ্যামেন্ড হয়, সংশোধন হয়, তখন আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, প্রিয়াম্বেল নামটা প্রিয়াম্বেল কবে হলো? এই যে প্রিয়াম্বেল নামটা প্রিয়াম্বেল কবে হলো? প্রিয়াম্বেল নামটা প্রিয়াম্বেল কবে হলো এটাও খেয়াল রাখতে হবে। যেদিন আমাদের সংবিধান অ্যাডপ্ট হয়। আমাদের সংবিধান অ্যাডপ্টেড হয় কবে? 1949 সালের 26শে নভেম্বর প্রিয়াম্বেল নামটা প্রিয়াম্বেল হয়। আর কি পড়বো আমরা? প্রিয়াম্বেলকে কি নোট অফ কনস্টিটিউশন কে বলেছেন? প্রিয়াম্বেলকে কি নোট অফ কনস্টিটিউশন? কনস্টিটিউশন কে বলেছেন? আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার
কি নোট অফ কনস্টিটিউশন আর্নেস্ট বার্কার। দেখা যাচ্ছে না স্ক্রিন? এখানে তো ইন্টারনেট ঠিকই আছে। হ্যালো, হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। আর লেখা হয়েছে এগুলো? তাই বলো, যেগুলো বললাম এতক্ষণ এগুলো কি লেখা হয়েছে? স্যার লাস্টে কি? স্যার লাস্টেরটা একটু বলুন, আর্নেস্ট কি? আমাদের প্রিয়াম্বেলকে কি নোট অফ কনস্টিটিউশন কে বলেছেন? আর্নেস্ট বার্কার, BARKER, আর্নেস্ট বার্কার বলেছেন প্রিয়াম্বেলকে কি নোট অফ কনস্টিটিউশন। তো এই বেসিক বেসিক কতগুলো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে স্ট্রাকচার শুরু করার আগে। তাহলে কনসেপ্ট, ল্যাঙ্গুয়েজ কোথায় থেকে নিয়েছি? প্রিয়াম্বেলের নামটা অবজেক্টিভ রেজলিউশন থেকে এলো। প্রথম কে প্রিয়াম্বেলের কনসেপ্টটা দিয়েছিলেন? জওহরলাল নেহরু। প্রিয়াম্বেল যখন অ্যামেন্ড হয় প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ছিলেন। প্রিয়াম্বেল নামটা প্রিয়াম্বেল হয় কবে? 1949 সালের 26শে নভেম্বর। প্রিয়াম্বেলকে কি নোট অফ কনস্টিটিউশন আর্নেস্ট বার্কার বলেছে। এবার চলে আসি আমাদের মেন জিনিসে, আমাদের স্ট্রাকচারে। শুরু করছি স্ট্রাকচার। ভালো করে শুনবে, কিন্তু লেখার দরকার নেই। বেশ কিছু জিনিস লিখতে হবে, কিন্তু বুঝতে হবে ভালো করে, অঙ্কের মতো ভালো করে বোঝো বিষয়টা। দেখো ফার্স্ট লাইন, দেখো প্রথমে এইখানটা একটা লাইন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। কি বলেছে এখানটায়? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখানে কিন্তু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া কিন্তু লেখা নেই। আমাদের প্রিয়াম্বেলের স্ট্রাকচারে দ্য সিটিজেন অফ ইন্ডিয়া কিন্তু লেখা নেই। এখানে কি লেখা আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। যদি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া লেখা থাকতো তাহলে পার্টিকুলারলি আমাদের কথা বলা হতো, ভারতবাসীর কথা কিন্তু বলা হতো। কিন্তু এখানে সিটিজেন লেখা নেই, এখানে উই দ্য পিপল কথা লেখা আছে। উই দ্য পিপল মানে সবার কথা বলা হয়েছে। আমরা জানি আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ানরা ছাড়াও ফরেনাররাও কিন্তু থাকে, এলিয়েন যাদের আমরা বলি, সেই ফরেনাররাও কিন্তু আমাদের ইন্ডিয়াতে থাকে, তাদেরকেও কিন্তু ইনক্লুড কিন্তু করা হয়েছে। তবে দ্য সিটিজেন বললে হয়তো আমাদের ভালো লাগতো, কিন্তু B.R. আম্বেদকর তিনি ভেবেই লিখেছেন। তাহলে কি প্রথম যেটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া লেখা নেই, এখানে উই দ্য পিপল লেখা আছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সবার কথা কিন্তু বলা হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে? তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। নেক্সট চলে আসে, এবার কি বলেছে? হ্যাভিং দেখা যাচ্ছে। হ্যাভিং solemnly resolved to constitute India, হ্যাভিং solemnly resolved to constitute India, ইন্ডিয়াকে কনস্টিটিউট করার জন্য, ইন্ডিয়াকে পরিচালনা করার জন্য ইন্ডিয়ার পাঁচখানা বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে। কি কি? একটা হচ্ছে সোভারেন, ইন্ডিয়া হচ্ছে সোভারেন কান্ট্রি। 2 নাম্বার, ইন্ডিয়া সোশ্যালিস্ট কান্ট্রি। 3 নাম্বার, ইন্ডিয়া সেকুলার কান্ট্রি। 4 নাম্বার, ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি। 5 নাম্বার, ইন্ডিয়া রিপাবলিক কান্ট্রি। খুবই ইম্পর্টেন্ট। আমাদের ইন্ডিয়া হচ্ছে যে, ইন্ডিয়া যে পাঁচখানা বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে, ইন্ডিয়া সোভারেন কান্ট্রি, ইন্ডিয়া সোশ্যালিস্ট কান্ট্রি, ইন্ডিয়া সেকুলার কান্ট্রি, ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়া রিপাবলিক কান্ট্রি। এবার এই জিনিসগুলো এক এক করে জানবো আমরা, যে সোভারেন কান্ট্রি কাকে বলে, সোশ্যালিস্ট কান্ট্রি কাকে বলে, সেকুলার কান্ট্রি কাকে বলে, রিপাবলিক, ডেমোক্রেটিক। তাহলে ফার্স্ট চলে আসি সোভারেন। প্রথম চলে আসি সোভারেন। হোয়াট ইজ সোভারেন কান্ট্রি? সোভারেনের বাংলা কি? সার্বভৌম। সার্বভৌম দেশ বা সোভারেন কান্ট্রি কাদেরকে বলা হয়? যে সমস্ত দেশ, যে সমস্ত দেশ আভ্যন্তরীণ এবং বাহ্যিক, কি বললাম? যে সমস্ত দেশ আভ্যন্তরীণ এবং বাহ্যিক
সমস্ত দিক থেকে মুক্ত থাকবে এবং বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে, সেই দেশগুলোকে বলা হয় সোভারেন কান্ট্রি বা সার্বভৌম দেশ। কি বললাম? যে সমস্ত দেশ আভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত দিক থেকে মুক্ত থাকবে এবং বৈদেশিক নিয়ন্ত্রণের হাত থেকে মুক্ত থাকবে বা বৈদেশিক নিয়ন্ত্রণের প্রভাব থেকে মুক্ত থাকবে, সেই দেশগুলোকে বলা হয় সোভারেন কান্ট্রি। আমাদের দেশ কিন্তু বাহ্যিক দিক থেকে মুক্ত, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। ব্রিটিশরা কিন্তু আমাদের দেশে কিন্তু আর গ্রাস করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে কিন্তু পারবে না। তাই আমাদের ইন্ডিয়ান কিন্তু সার্বভৌম দেশ, সোভারেন কান্ট্রি। বোঝা গেল? চলে আসি, আমাদের ইন্ডিয়া সমাজতান্ত্রিক দেশ, সোশ্যালিস্ট কান্ট্রি। তাহলে সমাজতান্ত্রিক দেশ কাদের বলা হয়? যে সমস্ত দেশের রাষ্ট্রই থাকবে সমস্ত কিছুর মালিকানা। কি বললাম? সোশ্যালিস্ট কান্ট্রি মানে কি? যে সমস্ত দেশের রাষ্ট্রই থাকবে সব কিছুর মালিক, সব কিছুর মালিক থাকবে রাষ্ট্র, সবকিছুর মালিক। এবার একটা কথা বলে দিই, আমাদের ইন্ডিয়া মানে আমাদের যে রাষ্ট্র, রাষ্ট্র মানে কি দেশ, আমাদের ইন্ডিয়া কিন্তু সবকিছুর কিন্তু মালিক কিন্তু নয়, সব প্রোডাক্টের মালিক কিন্তু নয়, আমাদের প্রাইভেটও আছে। কিন্তু তাই আমাদের ইন্ডিয়া প্রপার সোশ্যালিস্ট কান্ট্রি নয়, আমাদের ইন্ডিয়া পুরোপুরি সোশ্যালিস্ট থিঙ্কিংকে অ্যাডপ্ট করতে কিন্তু পারেনি। তবে সোশ্যালিস্ট কান্ট্রির মধ্যেই রাখা হয়, অনেক কিছু বিষয় রয়েছে, সেক্ষেত্রে মালিক আমাদের রাষ্ট্র। তাই আমাদের ইন্ডিয়া প্রপার সোশ্যালিস্ট কান্ট্রি না হলেও আমাদের ইন্ডিয়া সোশ্যালিস্টের মধ্যেই অন্তর্ভুক্ত, মানে পুরোপুরি সোশ্যালিস্ট থিঙ্কিংকে অ্যাডপ্ট করতে পারেনি, কিন্তু আমাদের ইন্ডিয়া সোশ্যালিস্টের মধ্যেই পড়ে। তাহলে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক দেশ। তারপরে চলে আসি সেকুলার। দেখো আমাদের ইন্ডিয়াকে ধর্ম নিরপেক্ষ দেশ বলা হয়, ধর্ম নিরপেক্ষ দেশ। আমাদের ইন্ডিয়া সেকুলার কান্ট্রি বা ধর্ম নিরপেক্ষ দেশ। এই ধর্ম নিরপেক্ষ বলতে গেলে আমাকে তিনটে কথা মাথায় রাখতে হবে। কোন দেশগুলোকে ধর্ম নিরপেক্ষ দেশ বলা হয়? এক নাম্বার, যে সমস্ত দেশে জাতীয় ধর্ম বলে কোনো ধর্ম থাকবে না। কি বললাম? সেকুলার হতে গেলে তিনখানা কথা মাথায় রাখতে হবে। কি 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 তিনখানা কথা? এক নম্বর পয়েন্ট, যে সমস্ত দেশে বা যে সমস্ত দেশে জাতীয় ধর্ম বলে কোনো ধর্ম থাকবে না। দু নাম্বার, গভর্নমেন্ট বা সরকার কোনো পার্টিকুলার ধর্মের পক্ষপাতিত্ব করতে পারবে না। তিন নাম্বার, যে কোনো ধর্মের মানুষ তার আচার অনুযায়ী সেই ধর্ম পালন করতে পারবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কোনো বাধা বা প্রতিদ্বন্দ্বী করতে কিন্তু পারবে না। সেই দেশগুলোকে বলা হয় সেকুলার কান্ট্রি। তাহলে আমাদের ইন্ডিয়া সেকুলার কান্ট্রি। তাহলে কি আমাদের ইন্ডিয়াতে কোনো জাতীয় ধর্ম বলে কোনো ধর্ম নেই, আমাদের ইন্ডিয়াতে গভর্নমেন্ট বা সরকার কোনো পার্টিকুলার ধর্মের পক্ষপাতিত্ব করতে পারবে না, আমাদের ইন্ডিয়াতে যে কোনো ধর্মের মানুষ তার আচার অনুযায়ী বাস করতে পারবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কোনো বাধা দিতে পারবে না, যেটা আমাদের সংবিধান বলছে। চলে আসি, আমাদের ইন্ডিয়াকে বলা যাচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ কোনগুলোকে বলা হয়? যে সমস্ত দেশের অ্যাডাল্ট জনগণ যারা ভোট দেয়, 18 বছরের ঊর্ধ্বে অ্যাডাল্ট জনগণ, যে সমস্ত দেশের অ্যাডাল্ট জনগণ। এবার অ্যাডাল্ট জনগণ মানে কি আমরা জানি, যারা ভোট দেয়। এবার ভোট তো দু রকম ভাবে হয়, একটা ডাইরেক্ট ভোট হয়, প্রত্যক্ষ ভোট হয়, আর একটা কি পরোক্ষ ভোট হয়। প্রত্যক্ষ আর পরোক্ষ দুখানা ভোট হয়। প্রত্যক্ষ ভোট মানে কি, তুমি ডিরেক্টলি কাউকে ভোট দিলে সে নির্বাচন হয়ে গেল, ধরো মেম্বার, তুমি ডিরেক্টলি ভোট দিলে সে মেম্বার হয়ে গেল। পরোক্ষ ভোট মানে কি, তুমি একজনকে ভোট দাও, তোমার হয়ে ও একজনকে ভোট দেয়, কিন্তু জিতে আর একজন। মানে এই মানুষটা যে জিতলো, তুমি কিন্তু ভোট দিলে একে নয়, তুমি আগে দিলে ভোট একে, তারপরে এ তোমার হয়ে ভোটটা কিন্তু দিয়ে দিল, সেটাকে বলে পরোক্ষ ভোট। যেমন আমাদের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে তুমি ডিরেক্টলি ভোট দাও না, রাষ্ট্রপতিকে তুমি পরোক্ষভাবে ভোট দাও, তোমার হয়ে ভোট কিন্তু অন্য কেউ দিয়ে দেয়, সেটাকেই বলা হয় প্রতিনিধিত্বমূলক ভোট বা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, যেটা আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত হয়।
তো ভোট দুই ভাবে হয়, প্রত্যক্ষ আর পরোক্ষ। তো কি বলবো, ডেমোক্রেটিক দেশ কাকে বলবো? যে সমস্ত দেশের অ্যাডাল্ট জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো দল বা কোনো গভর্নমেন্ট, কি বললাম, অ্যাডাল্ট জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বা ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো গভর্নমেন্ট। আমরা জানি আমাদের দেশে কি হয়, আমরা ভোট দিয়ে আমরা গভর্নমেন্ট তৈরি করি, এবং সেই গভর্নমেন্ট কি করবে তখন, এই যে ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করলে তখন সেই গভর্নমেন্ট কি করবে, পুরো দেশের শাসনকে নিয়ন্ত্রণ করবে। সেই দেশগুলোকে বলা হয় ডেমোক্রেটিক কান্ট্রি। অর্থাৎ যখন কোনো দেশে অ্যাডাল্ট জনগণ ভোট দিয়ে কোনো গভর্নমেন্ট তৈরি করে বা কোনো দল তৈরি করে, এবং সেই গভর্নমেন্ট বা দল কি করে, তখন ওই পুরো দেশের শাসনকে নিয়ন্ত্রণ করে, সেই দেশগুলোকে বলা হয় ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক দেশ। যেমন আমরা ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করি, তারপরে গভর্নমেন্ট পুরো দেশের শাসনকে নিয়ন্ত্রণ করে। তা আমাদের ইন্ডিয়া গণতান্ত্রিক দেশ বা ডেমোক্রেটিক কান্ট্রি। চলে আসি পরেরটা, রিপাবলিক। আমাদের ইন্ডিয়াকে প্রজাতান্ত্রিক দেশ বলা হয়, রিপাবলিক কান্ট্রি। কেন বলা হয় প্রজাতান্ত্রিক দেশ, কাদের বলা হয়? আমাদের দেশের যে শাসনতান্ত্রিক প্রধান, এক নম্বর ব্যক্তি শাসনতান্ত্রিক যে প্রধান কে, আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, সেই শাসনতান্ত্রিক প্রধান যখন জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়, আমাদের প্রেসিডেন্ট কিন্তু ওই ব্রিটেনের মতো রাজা রানী সাতকুল ধরে কিন্তু আসছে না। আমাদের দেশের প্রেসিডেন্ট আমাদের দ্বারাই পরোক্ষভাবে নির্বাচিত হয়। তাই আমাদের ইন্ডিয়া কিন্তু রিপাবলিক কান্ট্রি বা প্রজাতান্ত্রিক দেশ। এই যে পাঁচখানা বৈশিষ্ট্য আমি বললাম, আমাদের ইন্ডিয়া সোভারেন কান্ট্রি, আমাদের ইন্ডিয়া সোশ্যালিস্ট কান্ট্রি, আমাদের ইন্ডিয়া সেকুলার কান্ট্রি, আমাদের ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের ইন্ডিয়া রিপাবলিক কান্ট্রি। এই পাঁচখানা বৈশিষ্ট্যের জন্য ইন্ডিয়া কিন্তু গর্বিত। এবং এটাও খেয়াল রাখতে হবে, যখন আমাদের সংবিধান মূল স্ট্রাকচারে আসে, কবে আসে বলো, ইনাক্টেড কবে হয় আমাদের সংবিধান, বলো আনসার দাও। 1950 সালে 26শে জানুয়ারি। হ্যাঁ, 1950 সালের 26শে জানুয়ারি যখন, বলো, আমাদের সংবিধান যখন মূল স্ট্রাকচারে আসে, আমরা জানি আগেই সংবিধান তৈরি হয়ে যায় 1949 সালের 26শে নভেম্বর, কিন্তু আমাদের সংবিধান সেই 26শে জানুয়ারি, যেদিন ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়, সেই দিনটিকে মান্যতা দেওয়ার জন্য আমাদের সংবিধানকে মূল ফোর্সে আনা হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি, যেদিন আমাদের সংবিধান কমেন্সমেন্ট হয় বা আমাদের সংবিধান ইনাক্টেড হয়, এবং আমাদের সংবিধানের মূল স্ট্রাকচারটা তৈরি করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। যে মূল স্ট্রাকচারটা এখন পার্লামেন্টের হিলিয়াম যুক্ত বাক্সে রাখা আছে, সেই মূল স্ট্রাকচারে কিন্তু আমাদের পাঁচখানা বৈশিষ্ট্য ছিল না। প্রথমে ছিল তিনখানা বৈশিষ্ট্য। কি কি ছিল? সোভারেন ছিল, ডেমোক্রেটিক ছিল, রিপাবলিক ছিল। প্রথমে কিন্তু এই তিনখানা বৈশিষ্ট্য ছিল, সোভারেন, ডেমোক্রেটিক, রিপাবলিক। সেকুলার সোশ্যালিস্ট কিন্তু প্রথমের দিকে ছিল না, মূল স্ট্রাকচারে কিন্তু ছিল না। এটা পরবর্তীকালে অ্যাড করা হয়। কবে অ্যাড করা হয়? যেদিন প্রিয়াম্বেলকে সংশোধন করা হয়েছিল। কবে সংশোধন হয়? একবারই সংশোধন হয়েছিল, আমরা জানি প্রিয়াম্বেল 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট 42তম অ্যাক্ট। 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে আমাদের প্রিয়াম্বেল সংশোধন করা হয়। তখন সোশ্যালিস্ট আর সেকুলার এই দুটোকে অ্যাড করে দেওয়া হয়, ইন্টিগ্রিটি পার্টটাও অ্যাড করে দেওয়া হয়। তো এই সোশ্যালিস্ট সেকুলার এই দুটো বৈশিষ্ট্যকে অ্যাড করে দেওয়া হয়। তারপর থেকে আমাদের ভারতের বৈশিষ্ট্য তিনটে নয়, আমাদের ভারতের বৈশিষ্ট্য টোটাল পাঁচখানা হয়ে দাঁড়ায়। বোঝা গেল এতটুকু আমাদের। এবার চলে আসি পরের বিষয়। তাহলে এটাও খেয়াল রাখতে হবে আমাদের, যদিও পরে বলবো আমাদের পিএমএল অ্যামেন্ড হয় কবে। স্যার বলছি, মূল সংবিধানের যে স্ট্রাকচার রাখা আছে কোথায় বললেন? পার্লামেন্টের হিলিয়াম যুক্ত বাক্সে। ওটা লাগবে না, এমনি বললাম।
এবার চলে আসি, দেখো নেক্সট, অ্যান্ড টু সিকিউর, এবার দেখো সিকিউর করা হচ্ছে কাদের, টু অল ইটস সিটিজেন্স, এবার দেখো সিটিজেনদের, আমাদেরকে সিকিউর করার কথা বলা হয়েছে। কোন কোন ক্ষেত্রে সিকিউর করার কথা বলা হয়েছে, জাস্টিস, প্রত্যেকে ন্যায় বিচার পাবে, জাস্টিস, সোশ্যাল সামাজিক, ইকোনমিক ধনতান্ত্রিক, পলিটিক্যাল রাজনৈতিক, অর্থাৎ প্রত্যেকে সমান ন্যায় বিচার পাবে, সামাজিক ধনতান্ত্রিক রাজনৈতিক দিক থেকে আমাদেরকে সিকিউর করা হয়েছে। এবং দেখো জাস্টিসকে একটু অন্যভাবে লিখেছি কালার দিয়ে, কেন, কারণ এই জাস্টিসের কনসেপ্টটা আমরা নিয়েছি রাশিয়ার কাছ থেকে, ইউএসএসআর। এটা আমাকে খেয়াল রাখো, জাস্টিসের কনসেপ্ট কোথায় থেকে। চলে আসি নেক্সট, দেখো লিবার্টি, এই লিবার্টির কনসেপ্ট নিয়েছে কোথায় থেকে, ফ্রান্স থেকে, ফ্রান্স, ফ্রান্স থেকে নি লিবার্টির কনসেপ্ট, ফ্রান্স। কি বলেছে তাহলে, জাস্টিসের রাশিয়া, লিবার্টি ফ্রান্স। লিবার্টি অফ থট, আগে ইউএসএসআর, তারপরে রাশিয়া, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এখন রাশিয়া। তো লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওরশিপ, কি বলা হয়েছে, লিবার্টি অফ থট, লিবার্টি মানে কি, স্বাধীনতা। কি কি ক্ষেত্রে স্বাধীনতার কথা বলা হয়েছে, লিবার্টি অফ থট, থট মানে কি, চিন্তা ভাবনা, তোমার কি ধরনের চিন্তা ভাবনা হবে, তুমি, তোমার কি ধরনের অনুভূতি হবে, তুমি কাকে বিশ্বাস করবে, কাকে অনুসরণ করবে, সেক্ষেত্রে সংবিধান তোমাকে পুরোপুরি লিবার্টি দিয়েছে। সে লিবার্টির কনসেপ্ট আমরা নিয়েছি ফ্রান্স থেকে। নেক্সট চলে আসি ইকুয়ালিটি, তাহলে ইকুয়ালিটির কনসেপ্ট কোথা থেকে নিয়েছি, এটাও ফ্রান্স থেকে, আমি আগেই বললাম ফ্রান্স থেকে বেশি নেই। তাহলে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, অফ ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি, এটার মানে কি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অফ অ্যান্ড অফ অপরচুনিটি মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান, প্রত্যেককে ইকুয়াল সমান সুযোগ সুবিধা দিতে হবে। একে বেশি সুযোগ দেব, একে কম সুযোগ দেব, তা কিন্তু হবে না। এ বড়লোক বলে একে কম বেশি সুযোগ দেবো, এ গরিব বলে কম সুযোগ দেব, তা কিন্তু হবে না। গভর্নমেন্টকে, সংবিধান বলে দিচ্ছে গভর্নমেন্টকে প্রত্যেকটা মানুষকে ইকুয়াল সুযোগ সুবিধা কিন্তু প্রোভাইড করতে হবে, এটা কিন্তু বলে দিয়েছে, ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি। নেক্সট দেখো, অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল ফ্র্যাটার্নিটি, এই যে ফ্র্যাটার্নিটির কনসেপ্ট কোথায় থেকে নিই, ফ্রান্স থেকে। এগুলো খেয়াল রাখবে কোন দেশ থেকে কি নিয়েছি, জাস্টিস রাশিয়া, লিবার্টি, ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি সব ফ্রান্স। কি বলেছে, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation। কি বলা হলো, দেখো একটা কথা আমরা ইতিহাসের পাতায়ও পড়েছি, যে ভারতকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে সাম্য। কি বলা হয় ভারতকে, বৈচিত্র্যের মধ্যে সাম্য, এটাই ভারতবর্ষের মূল মন্ত্র, বৈচিত্র্যের মধ্যে সাম্য, বৈচিত্র্যের মধ্যে সাম্য। কেন বৈচিত্র্যের মধ্যে সাম্য, আমরা জানি যে ভারতের বিভিন্ন কোণায়, ভারতের প্রতিটা বুকে, প্রতিটা কোণায় ভিন্ন ধর্মের, ভিন্ন ভাষার মানুষ কিন্তু বসবাস করে, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ফ্র্যাটার্নিটি বা সৌভ্রাতৃত্বের ভাব বা ভালোবাসার ভাবকে প্রমোট করতে হবে। কে প্রমোট করবে, রাষ্ট্র প্রমোট করবে। দেখো এখানটায় লেখা আছে, আচ্ছা বোঝা, স্ক্রিন দেখা যাচ্ছে তো এখানে, হ্যাঁ দেখো এখানটায় কি বলেছে, হ্যাঁ স্যার। দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটা মানুষের ডিগনিটি মানে সম্মানকে বজায় রেখে, দ্য ইউনিটি ঐক্য, অ্যান্ড ইন্টিগ্রিটি একাত্মতাকে মেনটেন করার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে ফ্র্যাটার্নিটি বা সৌভ্রাতৃত্বের ভাবকে প্রমোট করতে হবে। কে প্রমোট করবে, সংবিধান কাকে বলছে প্রমোট করার জন্য, রাষ্ট্র প্রমোট করবে।
একে অপরের মধ্যে লড়িয়ে দেওয়া যাবে না, যদিও একে অপরের মধ্যে লড়াইও হয় সেই লড়াইয়ের মিডিলে গিয়ে সেই লড়াইকে বন্ধ করতে হবে, এটাই ভারতবর্ষের মূল মন্ত্র, এটা আমাকে খেয়াল রাখতে হবে। চলে আসি নেক্সট। দেখো, ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে সেই যেটা পড়ছিলাম এতদিন ধরে, গণপরিষদের কথা, যে আমাদের সংবিধানকে তৈরি করেছে। In our constituent assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. আমরা জানি যে আমাদের সংবিধান অ্যাডপ্ট হয় বা গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান গৃহীত হয় এবং আমাদের সংবিধান মূল ফোর্সে আসে, আগেই বললাম, যেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান মূল ফোর্সে কিন্তু আসে। এই গেল আমাদের প্রিয়াম্বেলের স্ট্রাকচার। বোঝা গেল প্রিয়াম্বেলের স্ট্রাকচার? হ্যাঁ স্যার। এবার প্রিয়াম্বেল স্ট্রাকচার পড়লাম, প্রিয়াম্বেলের কিছু বেসিক ইনফরমেশনও পড়লাম। এবার আমাদের আরো কিছু জিনিস প্রিয়াম্বেল সম্পর্কে পড়ে রাখতে হবে। প্রিয়াম্বেলের ডিজাইন কে করেছে, প্রিয়াম্বেল সম্পর্কে কে কি বলেছে, তিনজন ব্যক্তির নাম আমরা পড়বো। আর প্রিয়াম্বেলের এগেনস্টে যে কেসগুলো হয়েছিল সেই কেসের ভার্ডিক্ট গুলো, রায়গুলো আমাকে মাথায় রাখতে হবে, যেটা পরীক্ষায় আসে। চলে আসি আমাদের নেক্সট পেজ। তাহলে ফার্স্ট চলে আসি, প্রিয়াম্বেলের ডিজাইন কে করেছিল, ডিজাইনিং। নকশা কে করেছিল, প্রিয়াম্বেলের নকশা। খেয়াল রাখবে, যার ব্যক্তি মধ্যপ্রদেশের জব্বলপুরে একজন লোক, তার নাম ছিল বেউহার রামানোহার, বেউহার রামানোহার সিনহা। তাহলে আমাদের প্রিয়াম্বেলের ডিজাইন কে করেছিলেন, বেউহার রামানোহার সিনহা। এবং তার বন্ধু ছিলেন, তিনি আচার্য নন্দলালের বন্ধু ছিলেন। আচার্য নন্দলালের বন্ধু ছিলেন, তার তত্ত্বাবধানেই বেউহার রামানোহার সিনহা প্রিয়াম্বেলের নকশাটা কিন্তু করেছিলেন। তাহলে প্রিয়াম্বেলের নকশা কে করেছিলেন, বেউহার রামানোহার সিনহা। এবং খেয়াল রাখতে হবে এটাও, যে বেউহার রামানোহার সিনহার নকশাকেই অপরিবর্তিত বা আনচেঞ্জ করে রাখা হয়েছে, অপরিবর্তিত অবস্থায় রাখা হয়েছে বা আনচেঞ্জ, কোনো রকম পরিবর্তন কিন্তু করা হয়নি। বেউহার রামানোহার সিনহার ডিজাইনকেই অপরিবর্তিত অবস্থায় বা আনচেঞ্জ অবস্থায় কিন্তু রাখা হয়েছে, কোনো রকম চেঞ্জ কিন্তু করা হয়নি। এবং এটা এতটাই অপরিবর্তিত অবস্থায় রাখা হয়েছে, যদি তোমরা কোনোদিন প্রিয়াম্বেলকে দেখো, তার প্রিয়াম্বেলের স্ট্রাকচারে দেখবে, স্ট্রাকচারের নিচে ডান দিকে বেউহার রামানোহার সিনহার সিগনেচার দেবনাগরী হরফে রাম বলে কিন্তু লেখা আছে, বেউহার রামানোহার সিনহার সিগনেচার। এতটাই অপরিবর্তিত অবস্থায় রাখা হয়েছে তার নকশাকে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে ডিজাইন কে করেছিলেন, বেউহার রামানোহার সিনহা। এবার তিনজন ব্যক্তির নাম পড়বো যারা প্রিয়াম্বেল সম্পর্কে মন্তব্য করেছিলেন। এক নম্বর ব্যক্তি হচ্ছে এন.এ. পালকিবালা। তিনি কি বলেছিলেন প্রিয়াম্বেল সম্পর্কে। 2 নাম্বার পড়বো আমরা কে মুন্সি, এটা আগে থেকেই পড়ছি এই ব্যক্তির নাম। কে মুন্সি কি বলেছিলেন, যেগুলো আর কি প্রশ্ন হয় আমাদের, সেই তিনজন ব্যক্তির নাম পড়বো। আর 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, এটাই বেশি আসে, ঠাকুরদাস ভার্গব কি বলেছিলেন। তার স্পেলিং DASS, ঠাকুরদাস ভার্গব। তো চলে আসি, এন.এ. পালকিবালা কি বলেছিলেন প্রিয়াম্বেলকে। তিনি বলেছেন প্রিয়াম্বেল হচ্ছে আইডেন্টিটি কার্ড। কি বলেছিলেন, প্রিয়াম্বেল হচ্ছে আইডেন্টিটি কার্ড।
আইডেন্টিটি কার্ড। কার আইডেন্টিটি কার্ড? আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আমাদের এনে পালকিওয়ালা আমাদের প্রিয়াম্বেলকে কি বলেছিলেন? আইডেন্টিটি কার্ড। আমরা যেমন স্কুলে পড়ি তেমন আমাদের আইডেন্টিটি কার্ড থাকে, ঠিক তেমনই প্রিয়াম্বেল হচ্ছে আমাদের সংবিধানের আইডেন্টিটি কার্ড, পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড, সেটা বলেছেন এনে পালকিওয়ালা। এটা আমাদের প্রশ্নে আসে। 2 নাম্বার, আমাদের প্রিয়াম্বেলকে কে মুন্সি কি বলেছিলেন? পলিটিক্যাল হরোস্কোপ। প্রিয়াম্বেল ইজ এ পলিটিক্যাল হরোস্কোপ, পত্রিকা, রাজনৈতিক হরোস্কোপ, পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে প্রিয়াম্বেল কি? প্রিয়াম্বেল হচ্ছে ভারতীয় সংবিধানের পলিটিক্যাল হরোস্কোপ। এটা মন্তব্য করেছেন কে মুন্সি। আর ঠাকুরদাস ভার্গব, যেটা সব থেকে বেশি পরীক্ষায় আসে আমাদের, প্রিয়াম্বেল হচ্ছে দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দ্য সোল, দ্য সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমাদের প্রিয়াম্বেল হচ্ছে ভারতীয় সংবিধানের দ্য সোল, মানে আত্মা। এটাই বেশি প্রশ্নে আসে, আত্মাকে বলেছিলেন, সেটা ঠাকুরদাস ভার্গব। হয়ে গেল 3 জন ব্যক্তির নাম। এবার চলে আসি আমাদের কেসেস রিগার্ডিং প্রিয়াম্বেল। কেসগুলো এবার আমরা পড়ব। হয়েছে লেখা এই পেজটা? বলো। হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ, চলে আসি এবার কেসগুলোর ক্ষেত্রে। জাস্ট আমাকে ভার্ডিক্টটা খেয়াল রাখতে হবে, কোন কেসের কি রায় ছিল। তাহলে ফার্স্ট কেস প্রিয়াম্বেলের এগেইনস্টে 1 নম্বর কেস আমরা পড়ব। এখানে হেডিংও দিতে পারো, কেসেস রিগার্ডিং প্রিয়াম্বেল। তাহলে 1 নম্বর কেস চলে আসি, ইম্পর্টেন্ট কেস, যেটা 1960 সালে হয়েছিল। কি কেস? বেরুবাড়ি কেস। 1960 সালে হয় বেরুবাড়ি কেস। এই কেসের ভার্ডিক্ট কি ছিল, রায় কি ছিল, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তবে ভার্ডিক্টে যাওয়ার আগে সমস্যা একটু আমাদের জানতে হবে। সংবিধান মানেই সমস্যা, সমস্যার জন্যই সংবিধান নিয়ম তৈরি হয়েছে। কি বিষয়গুলো এবার দেখি। তো আমাদের ধরো এটা হচ্ছে ইন্ডিয়া, যদিও ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, তবে বোঝার সুবিধার্থে বলছি বেরুবাড়ি জায়গাটা। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর এটা হচ্ছে আমাদের পাকিস্তান। ইন্ডিয়া আর পাকিস্তান। এবার ধরো বেরুবাড়ি জায়গাটা আমাদের ওই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ওরকম জায়গায় লোকেটেড ছিল। ধরো আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এরকম ভাবে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের বেরুবাড়ি নামক জায়গাটা। এবার এই বেরুবাড়ি নামক জায়গাটা, আগে জানি যে বাংলাদেশ তো পাকিস্তানের অন্তর্গতই ছিল। তো এই বেরুবাড়ি নামক জায়গাটা এমন ভাবে অবস্থান করছে দেখো, যে বেশিরভাগ জায়গায় কিসের মধ্যে পড়ছে? পাকিস্তানের মধ্যে পড়ছে না, কিন্তু এটা অফিসিয়ালি দেখভাল করছে কিন্তু ইন্ডিয়া। অফিসিয়ালি বেরুবাড়ি জায়গাটা ইন্ডিয়ার, আবার বেশিরভাগ অংশই আবার পাকিস্তানের মধ্যে পড়েছে। আমাদের যে র্যাডক্লিফ লাইনটা আছে আমাদের, তো এই র্যাডক্লিফ লাইনের ওপর আমাদের বেরুবাড়ি নামক জায়গাটা পড়ছে, কিন্তু তার বেশিরভাগ অংশ পড়ছে পাকিস্তানের টেরিটরিতে, কিন্তু অফিসিয়ালি দেখভাল করছে আবার ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ারও বেরুবাড়িকে শাসন করতে বা বেরুবাড়িকে নিয়ন্ত্রণ করতে প্রবলেম হচ্ছিল, কারণ পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে। আবার পাকিস্তানও ছেড়ে দেওয়ার পাত্র না। পাকিস্তান বলছে যে আমাদের জায়গা আপনারা কেন নিয়ে নিয়েছেন, আমাদেরকে ফিরিয়ে দিন। তো এর ফলে পাকিস্তান 1952 সালে একটা অফিসিয়াল প্রোটেস্ট তারা কিন্তু শুরু করলো। কি বলেছিল? পাকিস্তান বলল যে আমাদের বেরুবাড়ি নামক জায়গাটা আমাদেরকে ফিরিয়ে দিন।
এবং তখন 1954 সালের দিকে, সরি 1958 সালের দিকে নেহেরু পাকিস্তানের সাথে একটা চুক্তিও করেছিল। জওহরলাল নেহেরু পাকিস্তানের সাথে একটা চুক্তি করে বেরুবারি নামক জায়গাটা পাকিস্তানের হাতে তুলে দেয়। দেখো, ইন্ডিয়ার জায়গা পাকিস্তানের হাতে তুলে দিল কে? নেহেরু। 1958 সালে চুক্তির মাধ্যমে এই যে তুলে দিল, এই নিয়ে তৈরি হলো গন্ডগোল। কেন গন্ডগোল? কারণ আমাদের সংবিধানে কোথাও লেখা নেই যে আমাদের টেরিটরিকে, আমাদের জায়গাকে অন্য অন্য দেশের হাতে তুলে দেব, কিন্তু অন্যের জায়গা আমরা নিতে পারবো সেটা কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে আর্টিকেল 2, যখন আমরা পড়বো পার্ট 1-এ। তো আর্টিকেল 2 এখানে লেখা আছে অন্যের জায়গা আমরা অ্যাকুয়ার করতে পারবো, কিন্তু আমাদের জায়গা অন্য কাউকে দিয়ে দিতে পারবো না। তো নেহেরু এইসব না ভেবেই তিনি কিন্তু দিয়ে দিয়েছিলেন। এবার তো প্রবলেম শুরু হলো, সংবিধানে তো লেখা নেই আমাদের জায়গা অন্য কাউকে দিয়ে দেব। এই যে সমস্যা তৈরি হলো, সেই সমাধানের জন্য রাজেন্দ্র প্রসাদ তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে এবার আপনারাই দেখুন কি সমাধান করা যায়, এই যে একটা ঘেটে ঘ হয়ে গেল, কি করা যায়। তখন সুপ্রিম কোর্ট আবার রাজেন্দ্র প্রসাদ এটাও বলেছিল, তাহলে কি ডেমোক্রেটিক যে প্রিয়াম্বেলে যে ডেমোক্রেটিক লেখা আছে গণতান্ত্রিক, সেটা কি তাহলে তুলে দেব? কেন এই কথাটা রাজেন্দ্র প্রসাদ হঠাৎ করে কেন বললেন? বেরুবাড়ি তো দিয়ে দেওয়াই হয়েছে, বেরুবাড়ি তো দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই, কিন্তু বেরুবাড়ির জায়গা তো দিয়ে দেব, কিন্তু বেরুবাড়ির যে লোকজন যারা ইন্ডিয়ার গভর্নমেন্টকে ভোট দিয়ে তৈরি করেছিল, আমরা তো কি জানি ডেমোক্রেটিক মানে কি, ওই দেশের অ্যাডাল্ট জনগণ ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করবে। তার মানে বেরুবাড়ি অফিসিয়ালি তো ইন্ডিয়ারই ছিল, তাহলে বেরুবাড়ির লোকজন ভোট দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করেছে, তার মানে বেরুবাড়ির লোকজন ইন্ডিয়াতে থাকারও অধিকার রয়েছে। তখন রাজেন্দ্র প্রসাদ বলল বেরুবাড়িকে তো দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বেরুবাড়ির লোকজন তো পাকিস্তানে যেতে নাও চাইতে পারে, কারণ ডেমোক্রেটিক আমাদের ইন্ডিয়া, ভোট দিয়েছে তারা। তো তখন রাজেন্দ্র প্রসাদ বলেছিল তাহলে প্রিয়াম্বেলকে অ্যামেন্ড করে ডেমোক্রেটিককে তুলে দিই। তখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় না, ওইসব হবে না, প্রিয়াম্বেলকে হাত দেওয়া যাবে না। তখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দ্য প্রিয়াম্বেল, এই যে এটাই পড়তে হবে, দ্য প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি বলে দিল? আমাদের বেরুবারি কেসে ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট কি বলে দিল? প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের পার্ট নয়, এটা ধরো সংবিধান আমাদের, এবং প্রিয়াম্বেল কিন্তু ভারতীয় সংবিধানের পার্ট নয়। এবার দেখো, আমরা তো সংবিধানকে সংশোধন করতে পারি, 368 আর্টিকেল অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করতে পারি। এবার প্রিয়াম্বেল যেহেতু সংবিধানের পার্ট নয়, তার মানে প্রিয়াম্বেলকে সংশোধন করতে পারবো না। এর জন্য প্রিয়াম্বেলকে সংশোধন না করে সংবিধানকে সংশোধন করে 9th অ্যামেন্ডমেন্ট, মানে আমাদের 1960 সালে 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সংবিধানকে সংশোধন করে প্রিয়াম্বেল জায়গাটা, এই বেরুবারি নামক জায়গাটা পাকিস্তানের হাতে তুলে দেওয়া হলো। প্রিয়াম্বেলকে সংশোধন করে নয়, সংবিধানকে সংশোধন করে। এবং যখনই বেরুবারি নামক জায়গাকে তুলে দেওয়া হলো, তখনই নেক্সট কেস চলে আসলো 1973 সালে, 2 নম্বর কেস এবার চলবে। আমাকে জাস্ট খেয়াল রাখতে হবে এখানটায় কি, এত কিছু দেখার দরকার নেই। 1960 সালে বেরুবারি কেসের রায়, এই জিনিসটা পড়তে হয়। বেরুবারি এটাও দেয় না, তোমাকে দিয়ে দেবে বেরুবারি কেস কত সালে হয়, 1960। নেক্সট কেস এবার পড়বো 1973 সালে হয়, কি কেসের রায় এটা? কি 1973 সালে কেশবানন্দ স্যার ভারতী, 9th কি বললেন? 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংবিধান সংশোধনী আইন। 1973 সালে কেশবানন্দ ভারতী কেস, কেশবানন্দ ভারতী কেস, এটা কেরালা গভর্নমেন্টের সাথে হয়েছিল। কেশবানন্দ ভারতী কেস ভার্সাস কেরালা গভর্নমেন্ট, ওটা জানার দরকার নেই।
1973 সালে যে কেশবানন্দ ভারতী কেস হয়েছিল, এই কেসের ভার্ডিক্ট কি ছিল? কেশবানন্দ ভারতী কেসে যেখানে 13 জন জাজের ডিভিশনাল বেঞ্চ 13 জন জাজের ডিভিশনাল বেঞ্চ বেরুবারি কেসের রায়কে ওভার রুল করেছিল, অর্থাৎ ভুল প্রমাণিত করেছিল। কি বললাম? কেশবানন্দ ভারতী কেসে 13 জন জাজের ডিভিশনাল বেঞ্চ বেরুবারি কেসের রায়কে ওভার রুল করেছিল, ভুল প্রমাণিত করেছিল। তারা কি বলেছিল? যে প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারা কি বলেছিল? তিনখানা কথা বলেছিল। এক নম্বর কি বললো? এখানে কি ছিল? প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের পার্ট নয়। কিন্তু কেশবানন্দ ভারতী কেসে কি বলে দেওয়া হলো? যে প্রিয়াম্বেল is a part of the Indian Constitution. প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের পার্ট। তার মানে দেখো, আগেরটা কি ছিল? সংবিধানের পার্ট নয়, তার জন্য প্রিয়াম্বেলকে সংশোধন করতে পারছিলাম না। এটা ধরো সংবিধান। এবার প্রিয়াম্বেল যদি সংবিধানের পার্ট হয়ে যায়, অংশ হয়ে যায়, সংবিধানকে তো আমরা সংশোধন করতে পারি। তাহলে প্রিয়াম্বেল যদি সংবিধানের পার্ট হয়ে যায়, তাহলে প্রিয়াম্বেলকেও সংশোধন করতে পারবো। এর জন্যই আমাদের প্রিয়াম্বেল সংশোধন করা হলো 1976 সালে এসে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে প্রিয়াম্বেল সংশোধন করা হলো। এবং সোশ্যালিস্ট সেকুলার, যেটা আগেই বললাম, সোশ্যালিস্ট সেকুলার এই দুটোকে অ্যাড করে দেওয়া হয়, এই বৈশিষ্ট্যকে। এখানে তিনটে কথা বলেছিল বেরুবারি কেস, এই কেশবানন্দ ভারতী কেসে। এক নম্বর কি বলে দেওয়া হলো? প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের পার্ট। এবার যদি ভারতীয় সংবিধানের পার্ট হয়ে যায়, তাহলে প্রিয়াম্বেলকে সংশোধনও করতে পারবো। তাহলে 2 নম্বর কি বলে দেওয়া হলো? প্রিয়াম্বেল অ্যামেন্ডেবল, বা অ্যামেন্ড করা যাবে। অ্যামেন্ডেবল মানে প্রিয়াম্বেলকে সংশোধনও করতে পারবো। অ্যামেন্ডেবল মানে প্রিয়াম্বেলকে সংশোধনও করতে পারবো। তো এবার আরেকটা কথা, সংশোধন তো করতে পারবে, খুব ভালো কথা, কিন্তু তার বেসিক স্ট্রাকচার যেটা পড়লাম, ওই বেসিক স্ট্রাকচারও যে সংশোধন করে দেবে, চেঞ্জ করে দেবে, তা কিন্তু হবে না। তার জন্য 3 নম্বর কথা বলে দেওয়া হলো যে বেসিক স্ট্রাকচারের কোনো পরিবর্তন করা কিন্তু যাবে না। বেসিক স্ট্রাকচারের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে কি বললো কেশবানন্দ ভারতী কেসে? তিনখানা কথা। প্রিয়াম্বেল মানে কেশবানন্দ ভারতী কেসের রায়, মানে তারা 1960 বেরুবারি কেসের রায়কে ভুল প্রমাণিত করে তিনখানা কথা বললেন। কি বললো? প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের পার্ট। তার মানে প্রিয়াম্বেল যদি ভারতীয় সংবিধানের পার্ট হয়ে যায়, তাহলে প্রিয়াম্বেলকে অ্যামেন্ডও করা যাবে, অ্যামেন্ডেবল। এবং অ্যামেন্ডেবল মানে তার যে পুরো বেসিক স্ট্রাকচারটাও পরিবর্তন করে দেবেন, তা কিন্তু নয়। বেসিক স্ট্রাকচারে কোনো পরিবর্তন কিন্তু হবে না। এবার লাস্ট কেস আমরা পড়বো। এবার শেষ কথা বলবে আমাদের সুপ্রিম কোর্ট। চলে আসি এলআইসি কেস ভার্সাস সুপ্রিম কোর্ট। এলআইসি কেস 1995 সালে হয়। 1995 সালে যে এলআইসি কেসটা হয় ভার্সাস এলআইসি কেস, সে এলআইসি কেসে কি রায় দিয়েছিল? মানে এলআইসি কেস ভার্সাস ইউনিয়ন গভর্নমেন্ট কেস। তো এলআইসি কেসে রায় দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দেয়, সুপ্রিম কোর্ট আবার বেরুবারি কেসের রায়কে আবার ওভার রুল করে, এবং সুপ্রিম কোর্ট কেশবানন্দ কেসের রায়কেই মানে মান্যতা দেয়। অর্থাৎ প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বেল অ্যামেন্ডেবল, বাট বেসিক্স নট চেঞ্জ বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারে কোনো চেঞ্জ কিন্তু করতে পারবো না। এবং এলআইসি কেসে আরেকটাও কথা বলে দেওয়া হলো, প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের একটা ইন্টিগ্রাল পার্ট। প্রিয়াম্বেল ইজ এ ইন্টিগ্রাল পার্ট, ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা অফ কনস্টিটিউশন। তাহলে ভারতীয় সংবিধানের ইন্টিগ্রাল পার্ট, এটা এলআইসি কেসেও কিন্তু বলে দেওয়া হলো এই কথাটা, ইন্টিগ্রাল পার্ট। হলো লেখা? স্যার ইন্টিগ্রাল পার্ট মানেটা কি, ব্যাপারটা বুঝলাম না। ইন্টিগ্রাল পার্ট মানে একটা অংশ যাকে বাদ দেওয়া যাবে না। যেমন আমাদের পার্লামেন্ট পড়তে গিয়ে, আমাদের পার্লামেন্ট কি কি নিয়ে তৈরি?
পার্লামেন্ট কি কি নিয়ে তৈরি বলো রাজ- কেউ? রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি। হ্যাঁ, এই যে প্রেসিডেন্ট এবং আমাদের আপার হাউস মানে রাজ্যসভা যেটাকে বলা, লোয়ার হাউস লোকসভা। যখন দেখো আমাদের প্রেসিডেন্ট কিন্তু কোনো হাউসের মেম্বার নয়, আমাদের প্রেসিডেন্ট কিন্তু হাউসের মেম্বার নয়, কিন্তু কোনো বিল পাস করাতে গেলে যেমন তোমার লোয়ার হাউসের পারমিশন দরকার, আপার হাউসের পারমিশন দরকার, তেমনি প্রেসিডেন্টেরও কিন্তু পারমিশন দরকার। প্রেসিডেন্ট নট মেম্বার, মানে কোনো হাউসের কিন্তু মেম্বার নয়, বাট প্রেসিডেন্ট ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট। প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টের একটা অংশ, যাকে বাদ দেওয়া যাবে না, তার পারমিশন কিন্তু নিতেই হবে, কিন্তু সে কোনো মেম্বার নয়। সেরকমই আমাদের প্রিয়াম্বেল সংবিধান একটা অংশ, তাকে কিন্তু বাদ দেওয়া যাবে না, সেটাই কিন্তু বলে দেওয়া হলো এলআইসি কেসে 1995। হলো লেখা? বলো। স্যার এখানে ওই কেসগুলো কবে কবে হয়েছে এটাই কি শুধু পরীক্ষা দিবে, ওই হ্যাঁ, ভার্ডিক্ট কত গুলো সালে, আসবে না তো? সালটা পড়বা আর ভার্ডিক্ট গুলো পড়বা, আচ্ছা সাল আর রায়। হয়েছে স্যার তোলা। তাহলে আমাদের প্রিয়াম্বেল কমপ্লিট। তাহলে এবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। তাহলে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো প্রিয়াম্বেল হয়ে গেল, এবং ওই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু সব মেকিং কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সব ওগুলো ইনক্লুডেড। এবং নেক্সট দিন আমরা বোরোয়িংস, শিডিউল, পার্ট, তারপরে পার্টগুলো লিখে নেব একটা, তারপরে আমরা পার্ট ধরে ধরে পড়া স্টার্ট করে দেব। এবার আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নিই তোমাদের কাছ থেকে। তাহলে কি কি হয়েছিল জানো? ব্যাকগ্রাউন্ড, আর কি জানো? জিওগ্রাফি কি হয়েছিল? জিওগ্রাফি কতটা? মালভূমি হয়েছিল। আচ্ছা, মালভূমি, মালওয়া মালভূমি পর্যন্ত হয়েছিল। মালওয়া মালভূমি পর্যন্ত হয়েছিল। আচ্ছা বলো তাহলে। আচ্ছা বলো তো যে মেঘালয়ার হাইয়েস্ট পিক কি? শিলং। শিলং এর হাইট কত? 1961। হ্যাঁ। শিলং কোন পাহাড়ে অবস্থিত? খাসি। খাসি। গারো পাহাড়ের হাইয়েস্ট পিক কি? নকরে। নকরেকের হাইট কত? 1412। হ্যাঁ। একটা বলো যে যেখানে লাভা ফর্মেশন যে তৈরি হয়, সেখানে কি ধরনের মাটি তৈরি হয় অ্যাকচুয়ালি ওখান থেকে? কালো মৃত্তিকা। হুম, ব্ল্যাক সয়েল। সেটা কিসের কাল্টিভেশনের জন্য উপযুক্ত? তুলা চাষ। তারপরে বলো আমাদের পাকিস্তানের সাথে ইন্ডিয়া টোটাল বর্ডার লেন্থ কত? 3323। মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক কি? মহারাষ্ট্র কলসুবাই। কলসুবাই মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক, কলসুবাই। তারপরে বলো যে বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিক কি? সাতবাহন শিখর। বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিক বুঝতে পারলাম না, বলো। সাত ভাবনা বললে তো? সাতবাহন হ্যাঁ, শিখর। হ্যাঁ হাইট হ্যাঁ। কত? 751। বাকিরা বলো, মহুয়া ছাড়া বাকিরা বলো। ঋতুপর্ণা, মেঘা, সুস্মিতা, তোমরা বলো, আনসার বলো। ইন্ডিয়ার নর্থ টু সাউথের ডিস্টেন্স কত? 3214। 3214 কিলোমিটার। এমন একটা ইউনিয়ন টেরিটরির নাম করো যেটা 4খানা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি। পন্ডিচেরি। পন্ডিচেরি। হরিয়ানার ক্যাপিটাল কি? চণ্ডীগড়। পাঞ্জাব? চণ্ডীগড়। চণ্ডীগড়। তারপরে বলো যে মায়ানমারের সাথে ইন্ডিয়ার বর্ডার লেন্থ কত? 1643। 1643।
তারপরে বলো মালদ্বীপ আর ইন্ডিয়ার মধ্যে কত ডিগ্রি যে চ্যানেল? 8 ডিগ্রি। 8 ডিগ্রি চ্যানেল। তারপরে বলো পাবলিক সার্ভিস কমিশন কোন আইনের মাধ্যমে ইন্ট্রোডিউস হয়? 1919 যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। হ্যাঁ, মন্টেগু কে ছিলেন? ভারত সচিব। সেক্রেটারি সচিব। আর চেমসফোর্ড? ভাইসরয়। ভাইসরয় ছিলেন। তারপরে বলো যে আরাবল্লী যে কোন স্টেটে অবস্থিত? মেনলি রাজস্থানে, তো গুজরাটের পালংপুর থেকে দিল্লি পর্যন্ত। ছোটনাগপুর প্ল্যাটু? ঝাড়খণ্ডে। ছোটনাগপুর প্ল্যাটুকে যে সেপারেট করেছে কোন রিভার? এই দামোদর। দামোদর। উত্তরের পাটটার নাম কি? হাজারিবাগ। আর সাউদার্ন পাটটা? রাঁচি। যদি বলা হয় যে রাজমহল হিলস কোন প্ল্যাটুতে লোকেটেড, তোমাকে ছোটনাগপুর প্ল্যাটু দেয়? ছোটনাগপুর। ছোটনাগপুর প্ল্যাটু অপশনে দেয়? হাজারিবাগ। হাজারিবাগ প্ল্যাটু। হাজারিবাগের উত্তর পূর্ব দিকে। রাজমহল হিলস এর হাইয়েস্ট পিক কি? পরেশনাথ। পরেশনাথ। তারপরে বলো ছোটনাগপুর। ওয়েস্টার্ন ঘাটস এর হাইয়েস্ট পিক কি? পশ্চিমঘাট। নীলগিরি। ওয়েস্টার্ন ঘাটস এর না, হাইয়েস্ট পিক আনাইমুদি। আনাইমুদির হাইট কত? 2695। 2695। নীলগিরির হাইয়েস্ট পিক কি? 2637। হ্যাঁ, নামটা কি? দোদাবেতা। সাতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিক কি? ধূপগড়। হাইট কত? 1350। নর্মদা নদী কোন পিক থেকে অরিজিনেট হয়? মৈকাল পর্বত থেকে। অমরকন্টক। 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 কৃষ্ণা রিভার কোন পিক থেকে অরিজিনেট হয়? মহাবালেশ্বর। মহাবালেশ্বর। এমন একটা রিভারের নাম করো যেটা ট্রপিক অফ ক্যান্সারকে দুবার টাচ করে, মানে পাসেস হয়, তার উপর দিয়ে দুবার টাচ করে, এরকম একটা রিভার। পশ্চিমবঙ্গে সুবর্ণরেখা। মাহে। মাহে। তারপরে বলো যে আমাদের মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের মধ্যে যে বাউন্ডারি তৈরি করেছে সেটা কোন পাহাড়? মহাকাল। মহাকাল বা মৈকাল, মৈকাল, হ্যাঁ। একই। তারপরে ধূপগড় কোন পাহাড়ে অবস্থিত? মহাদেব। তারপরে বলো যে আরাবলের হাইয়েস্ট পিক কি? গুরু শিখর কোন পাহাড়ে অবস্থিত? রাজস্থানের আবু পাহাড়ে। তারপর ইস্টার্ন ঘাটস এর হাইয়েস্ট পিক কি? দোদাবেতা। না, জিন্দাগদা। জিন্দাগাদা, হ্যাঁ। জিন্দাগদা। পালকোন্ডা, ইস্টার্ন ঘাটস এর নাম যে পালকোন্ডা, এটা কোন স্টেটে পাই আমরা? কেরালা। পালাক্কড়ে। পালকোন্ডা, নট পালঘাট। ও আচ্ছা, পালকুন্ডা জানি। ইস্টার্ন ঘাটস এর কোন স্টেটে? ও পালকুন্ডা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ। আর সেভারই হচ্ছে তামিলনাড়ুতে। ভারতে একজন দক্ষিণতম পিকের নাম কি? কার্ডেমান বা ইলামালাই। না, আমি পাহাড় বলিনি, পিক, শৃঙ্গ। মহেন্দ্রগিরি। হাইট কত মহেন্দ্রগিরি? এই মহেন্দ্রগিরির হাইট কত? 1645। হ্যাঁ। কোদাইকানাল হিল স্টেশন কোন পাহাড়ে অবস্থিত? পালানি হিল স্টেশন। উটি হিল স্টেশন? উটি দোদাবেতাতে। হ্যাঁ, দোদাবেতা। তারপরে বড়, আমরা যে গোল্ড প্রোডাকশন করি এটা কোন স্টেট থেকে বেশিরভাগ করি? গোল্ড কর্ণাটকে। আর ডায়মন্ড যদি বলা হয়?
মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ থেকে। বাহ, ঠিক আছে, তাহলে এগুলো পড়বে প্রিয়াম্বল। গুড নাইট। গুড নাইট স্যার।